ঢাকা শহরে খেলা শুরু হয়ে গেছে, ছাত্রলীগের খেলা। What you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident, and then Mohammed Yunus made Junior Soros also. So এখানে এই খুনি ইউনুস আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে। কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষ হয়নি, তার আগে কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি। An address by Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh. আইনজীবী তিনি ঘুষ খেয়েছেন বলে জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। দর্শক, আজকে দুপুরের পরে দৈনিক মানবজমিন একটা চাঞ্চল্যকর খবর সামনে নিয়ে এসেছে। সেখানে দেখা যাচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সময় জুলাই আগস্টের শেষ দিকে, সরকার পতনের একেবারে শেষ দিকে গণভবনে কি কি হয়েছিল, শেখ হাসিনা কি কি করেছিলেন। শিক্ষামন্ত্রী তখনই নাকি 4 আগস্ট বিকালেই নাকি তাকে বলেছিলেন তার দেশ ছাড়া উচিত, এবং তখন শেখ হাসিনা পাল্টা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন, ভাবলেন কি করে এই সংকট মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব, এবং তখন সেনাপ্রধানের কাছে তিনি জানতে চেয়েছিলেন শেখ হাসিনা। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের চলমান রাজনৈতিক যে পরিস্থিতি নিয়ে তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আসল ঘটনা। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। দর্শক, আজকে দুপুরের পরে দৈনিক মানবজমিন একটা চাঞ্চল্যকর খবর সামনে নিয়ে এসেছে। সেখানে দেখা যাচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সময় জুলাই আগস্টের শেষ দিকে, সরকার পতনের একেবারে শেষ দিকে গণভবনে কি কি হয়েছিল, শেখ হাসিনা কি কি করেছিলেন, শেষ বেলায় একেবারে ভারতের ফ্লাইটে ওঠা পর্যন্ত, তারপরেও কি কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা শেখ হাসিনা যেগুলোকে ষড়যন্ত্র বলছেন এবং শেখ হাসিনার বরাত দিয়েই সেই সময় শেখ হাসিনার আশেপাশের মানুষগুলোকে কীরকম ভূমিকা পালন করেছিল সেই ব্যাপারগুলো তুলে এনেছে একটা বই। সেই বই প্রকাশিত হয়েছে ভারতে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে 16 মাসের মাথায় শেখ হাসিনার ওই সময়ের ঘটনা প্রবাহ নিয়ে প্রকাশিত বই নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি আছে সেই বইয়ে, কি খবর বেরিয়ে এলো, কি বলছে গণমাধ্যম, চলুন একটু জেনে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতে শেখ হাসিনাকে নিয়ে বই প্রকাশিত হলো। গত বছর জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে গণভবনে কি কি হয়েছিল, শেখ হাসিনা কি বলেছিলেন, তার আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন কার কি ভূমিকা ছিল, সব কিছু, সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ভূমিকা পালন করেছিল, সেই ব্যাপারগুলো এই বইয়ে উঠে এসেছে। মানবজমিন এই তথ্য নিশ্চিত করছে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বইয়ে চাঞ্চল্যকর তথ্য, গণভবন ছাড়ুন না হয় মারা পড়বেন। অর্থাৎ ভারত থেকে একেবারে দুপুরের দিকে একটা ফোন এসেছিল শেখ হাসিনার কাছে। সেই ফোনে তাকে বলা হয়েছিল যে আপনি গণভবন ছাড়ুন, নয়তো গণভবনেই আপনাকে মেরে ফেলা হবে। কি বলছে চলুন একটু জেনে নেওয়া যাক। সেখানে বলছে 5 আগস্ট 2024, বেলা তখন 1:30, ভারত থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। সেই কর্মকর্তাটি ছিলেন হাসিনার পূর্ব পরিচিত। খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের। ভারতীয় কর্মকর্তাটি বলেন, ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে। আরও বলেন, আপনার আগামী দিন লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত। ফোনের ওই কথোপকথনের পরই নাকি হাসিনা দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন। অবশ্য বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত ধেয়ে আসছে গণভবনের দিকে। সেই উদ্বেগজনক খবরও প্রতি মুহূর্তে দিচ্ছিলেন সেনাপ্রধান। সম্প্রতি ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দীপ হালদার, জয়দীপ মজুমদার এবং শহীদুল হাসান খোকনের লেখা ইনশাল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভলিউশন, এই শিরোনামে একটি বইয়ে 2024 সালের 4 ও 5 আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়েছে। বইটির নাম আবারও বলছি, ইনশাল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অফ আনফিনিশড রেভলিউশন। বইয়ের ছবিটা, প্রচ্ছদের ছবিটা আপনারা দেখে নিতে পারেন। এরকম একটা প্রচ্ছদ দিয়ে ছবিটা প্রকাশ করা হয়েছে। লেখকরা জানিয়েছেন, গণভবনের অভ্যন্তরের ঘটনাবলীর পুনর্নির্মাণ তারা করেছেন হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা, সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার, নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য, 2 জন সাবেক আওয়ামী লীগের মন্ত্রী, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন কর্মকর্তা, পুলিশের 2 জন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে। অর্থাৎ এই বইয়ের যে তথ্য, সেই তথ্য
তাদের মন গড়া তথ্য নয়, বিভিন্ন স্টেক হোল্ডার ওই সময় শেখ হাসিনার আশেপাশে যারা ছিলেন তাদের সঙ্গে তাদের সাক্ষাৎকার নিয়ে তাদের কথোপকথন তৈরি করে সেভাবেই এই বইটা তৈরি করা হয়েছে। এই বইটিতে লেখকরা লিখেছেন, অবশ্য 4 আগস্ট বিকেলেই গণভবনের একটি বৈঠক থেকে হাসিনাকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়। সেই অঘোষিত বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, পুলিশ প্রধান, ক্যাবিনেট সচিব সহ আরও অনেকে। তারা সকলে উদ্বেগজনক খবর পেয়েই প্রধানমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন সময় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাই আপনার দেশ ছাড়া উচিত। কিন্তু হাসিনা সেই পরামর্শ মুখের উপরে প্রত্যাখ্যান করেন। পাল্টা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন, ভাবলেন কি করে এই মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব? সেনাপ্রধানের কাছে হাসিনা জানতে চান, আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা? এর উত্তরে অবশ্য সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন, অর্থাৎ 4 তারিখে শেষ মুহূর্তেও সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন। এরপরে নৌপ্রধান ও বিমান প্রধান শেখ হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা। তা যদি নাও হয় অন্ততপক্ষে তক্ষুনি ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা। কিন্তু হাসিনা গো ধরেছিলেন, বাংলাদেশ পরিত্যাগ করে কোথাও যাবেন না। অনেকেই অনেকভাবে বোঝানো, এটা অনেক বড় একটা কাহিনী। মোদ্দা কথা হচ্ছে যে অনেকেই অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন এবং সেনাপ্রধান এই বইয়ে যেটা উঠে এসেছে, সেনাসহ 3 বাহিনীর প্রধান শেষ মুহূর্ত পর্যন্ত বলেছিলেন যে তারা তাদের পাশে থাকবেন। কিন্তু অন্য একটা জায়গায় এই বইয়েই বলা হচ্ছে যে সেনাপ্রধান এক পর্যায়ে বলেছেন যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যারা আমারও সিনিয়র, তারা এই আন্দোলনে মাঠে নেমে পড়েছে এবং তার পরিবারের অনেকেই মাঠে নেমে পড়েছে। সুতরাং এই মানে সাবেক সেনা কর্মকর্তাদের পরিবারের লোকজনের উপরে সেনাবাহিনী কোনোভাবেই বল প্রয়োগ করবে না, করতে পারবে না। এবং এই বইয়ে এটাও উঠে এসেছে যে সাবেক সেনা কর্মকর্তারা, যারা সিনিয়র সেনা কর্মকর্তা, তারা বর্তমান সেনাবাহিনীর ভেতরে একটা বড় প্রভাব বিস্তার করতে পেরেছে এবং বর্তমান সেনা সদস্যদের তারা বোঝাতে পেরেছে যে কোনোভাবেই এই ছাত্র জনতার বিপক্ষে তোমাদের যাওয়া যাবে না। শেষ মুহূর্তে সেনাবাহিনী আর শেখ হাসিনার পক্ষে থাকেনি এবং সেনাবাহিনী শেখ হাসিনার পক্ষে যখন থাকেনি তখন তাকে এই যে দুপুর 1:30টার দিকে একটা ফোন আসার কথা যেটা বলা হয়েছে, ভারতীয় একজন কর্মকর্তার ফোন, তারপরে তিনি মানে গণভবন ছেড়ে দেন। কিন্তু আমরা জানি যে গণভবন ছাড়ার, আমরা ওই সময় বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে গণভবন ছাড়ার সিদ্ধান্তটা দুপুর 12টার দিকেই হয়ে গিয়েছিল। তাহলে যে এই যে ভারতীয় কর্মকর্তার 1টার পরে যে ফোন, এই ফোনের টাইমিংটা কি ঠিক নেই, নাকি এটাই সত্য, আগে যেটা জেনেছিলাম আমরা সেটা সত্য নয়? একটা ব্যাপার এখান থেকে উঠে এসেছে, সেটা হচ্ছে যে 3 বাহিনী প্রধান আগের দিন 4 তারিখেও শেখ হাসিনাকে আশ্বস্ত করলেও শেষ মুহূর্তে আর আশ্বস্ত করেননি, কারণ সেনাপ্রধান জানিয়েছিলেন যে সাবেক সেনা কর্মকর্তারা এখানে একটা বড় ভূমিকা পালন করছে। এবং শিক্ষামন্ত্রী তখনই নাকি 4 আগস্ট বিকালেই নাকি তাকে বলেছিলেন তার দেশ ছাড়া উচিত, এবং তখন শেখ হাসিনা পাল্টা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন, ভাবলেন কি করে এই সংকট মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব? এবং তখন সেনাপ্রধানের কাছে তিনি জানতে চেয়েছিলেন শেখ হাসিনা যে আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা, এবং বইটি বলছে এর উত্তরে অবশ্য সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন। এরপর নৌপ্রধান ও বিমান বাহিনী প্রধানও হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা। তা যদি নাও হয় অন্ততপক্ষে তক্ষুনি ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা। কিন্তু হাসিনা গো ধরেন, বাংলাদেশকে পরিত্যাগ করে কোথাও যাবেন না। বাংলাদেশে 5ই আগস্ট এবং তার আগের দিনগুলোতে ঠিক কি ঘটেছিল, বিশেষ করে 5ই আগস্ট ঠিক কি অবস্থায় শেখ হাসিনা দেশত্যাগ করবার সিদ্ধান্ত নিলেন, কখন তিনি গণভবন ছেড়ে যাবার কথা ভাবলেন, এই বিষয়গুলো নিয়ে কৌতূহল বা বিভিন্ন সূত্র থেকে মিলিয়ে গণভবনের সে সময়কার পরিস্থিতি, শেখ হাসিনা কি ভাবছিলেন, কার কার সঙ্গে কথা হচ্ছিল, এসব বিষয়গুলো নিয়ে কৌতূহলের যে আসলে কোনো অবসান ঘটেনি। এবং এটা নিয়ে নানা রকম গবেষণা, সাক্ষাৎকার এবং ধারণা ভিত্তিক একটা দৃশ্যপট রচনা যে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, তার একটা প্রমাণ হচ্ছে এই যে একটা নতুন বই এসেছে 5ই আগস্ট এবং তার আগের আন্দোলন এসব নিয়ে, এবং সেই বইটিতে ইনশাল্লাহ বাংলাদেশ নামে 2জন ভারতীয় সাংবাদিক এবং একজন বাংলাদেশি সাংবাদিকের লেখা এই বইটিতে আবারও 5ই আগস্টের ঘটনা পুনর্নির্মাণের চেষ্টা হয়েছে।
ভারতের দুই সাংবাদিক দীপ হালদার, জয়দীপ মজুমদার এবং বাংলাদেশের শহীদুল হাসান খোকন এই বইটি লিখেছেন এবং এই বইটিতে কি আছে তা থেকে একটা অংশ নিয়ে মানব জমিন পত্রিকা আজকে যে বিবরণ তুলে ধরেছে, সে বিবরণে দেখা যাচ্ছে যে তারা শিরোনাম করেছে গণভবন ছাড়ুন না হয় মারা পড়বেন, এবং দেখা যাচ্ছে যে শেখ হাসিনাকে আসলে কে রাজি করাতে পেরেছিলেন 5ই আগস্ট দেশ ছাড়বার বিষয়ে তার একটা উত্তর পাওয়া যাচ্ছে। কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ কৌতূহলের জায়গায় পরিণত হয়েছে, কারণ শেখ হাসিনার সাথে তখন ঘনিষ্ঠভাবে যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ, তার মন্ত্রিপরিষদের যেসব সদস্যবৃন্দ ছিলেন, নিরাপত্তা যেসব কর্মকর্তারা ছিলেন সামরিক বেসামরিক, তাদের নানা জনের সঙ্গে কথা বলে বারবারই এই বিষয়টা স্পষ্ট হচ্ছিল যে শেখ হাসিনাকে যতই বোঝানো হচ্ছিল যে তার নিরাপত্তার ঝুঁকি আছে, তার হয়তো দেশ ছেড়ে যাওয়া উচিত, তিনি ততই এই বিষয়টাতে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে কিছুতেই তিনি দেশ ত্যাগ করবেন না এবং গণভবন ছেড়ে তার অন্য কোথাও যাওয়া উচিত। সেই বিষয়টি নিয়ে আলোচনাতেও দেশত্যাগের প্রসঙ্গটিতে তাকে কিছুতেই কনভিন্স করা যাচ্ছিল না। এই আলাপটি যখন তুঙ্গে, মানে এই আলাপটি যখন বিভিন্ন সূত্রে জানা যায়, কে যে তাকে ভারতে যেতে কনভিন্স করলো, কে যে তাকে শেষ পর্যন্ত দেশত্যাগে রাজি করাতে পারলো, এই প্রসঙ্গে এই বিষয়টিতে ঠিক মানে তথ্যটা পেতে অসুবিধা হয়। কারণ এমনকি শেখ হাসিনার পরিবারের সদস্যরাও বারবার বলে আসছিলেন যে তার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি ফোন করে বারবার বুঝিয়েছেন, তার বোন চলে এসেছিলেন 4 তারিখে শেখ হাসিনার কাছে এই সংকট মুহূর্তে এবং তিনি বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু পরিবারের কথাতেও শেখ হাসিনাকে রাজি করানো যাচ্ছিল না। এবং শেখ হাসিনা সাম্প্রতিক যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা নিয়মিত এমন আপডেট খবর পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।